সেই বাংলা বাজার থেকে আমার স্কুল জীবন শুরু হয়। তখন আমি ক্লাস 2-তে একটু গ্রোথ বেশি হয়েছিল দেখে একবারে আমি ক্লাস 2-তে জুবলি হাই স্কুলে ভর্তি হই। এই জুবলি হাই স্কুল থেকেই আমার মানে স্কুল জীবন শুরু হয়। ইতিমধ্যে আমার বাবা মারা যান। আমার একটা কথা এখনো মনে আছে যে তখন ওখানে খুব আপনার হিন্দু অধ্যুষিত এলাকা, সে এলাকায় ওই গাজির নাচ, তারপরে বিভিন্ন সময় রং খেলা, এই জিনিসগুলি খুব প্রচলিত ছিল। এবং আমার অনেক ফ্রেন্ড ছিল হিন্দু, আমি ওদের সাথে সাথে ঘুরে ঘুরে ওদের সাথে আমি এই জিনিসগুলি আমি ওদের সাথে সাথে বয়স অনেক অল্প দৌড়াদৌড়ি করতাম, সেই জন্য অনেকবার মারও খেয়েছি বাসায়। আমার মনে আছে একবার আমাকে আব্বা মেরে চোখের নিচে ঢুকে রেখেছি, থেকে কয়েক ঘন্টা একবারে রেখে তারপরে আবার বেরতে আসি। তো এইভাবে জীবন চলতে চলতে একটা সময় আব্বা মারা গেলেন। আমরা একটু বেকায়দায় পড়ে গেলাম। আমার বড় ভাই অবশ্য তখন সরকারি চাকরিতে জয়েন করেছেন। তিনি জাস্ট বোধ হয় ম্যাজিস্ট্রেট এই ধরনের একটা পোস্ট ছিল না। উনি জয়েন করার পর বড় ভাই সিলেটে বদলি হয়ে গেলেন। আমার আব্বা মারা গেল। এই অবস্থায় আমাদের স্কুল জীবনটা শুরু হলো। তারপর এখন যেহেতু আমাদের পারিবারিকভাবে আমাদের সংখ্যা অনেক ছিল, আমরা তখন আমার কয়েক বোনের বিয়ে হয়ে গেছে, 2 বোন বাকি ছিল, 3 বোনের বিয়ে হয়ে গেছে। ভগ্নিপতিরা সরকারি চাকরি করতো, কাজে ওদিকে অসুবিধা হতো না। কিন্তু আমরা 3 ভাই আমরা তখন ছিলাম। আমাদের লেখাপড়ার একটা বার্ডেন হয়, তো ভাই চালাতো। সেই অবস্থায় তখন আমার আবার এক বোনের বিয়ে হয় নেত্রকোনা, এবং সেই নেত্রকোনা উনি অ্যাকচুয়ালি মাইনেছি উনি নেত্রকোনার প্র্যাকটিস করতেন, উনি নেত্রকোনার একমাত্র এমবিবিএস ডাক্তার ছিলেন। সেই সুবাদে আমার লেখাপড়ার জীবনটা নেত্রকোনায় কাটে। সেই নেত্রকোনায় আমি দত্ত হাই স্কুলে পড়তাম। সেখান থেকে আবার স্কুল জীবন শুরু হয়। নানান সারাদিনই তো ব্যস্ত থাকতাম। আর আমাদের এমন একটা কালচার ছিল যে আমি হিন্দু মুসলমান এই ধরনের কিছু ছিল না। আমরা সবাই সবসময় পূজার সময় দেখা যেত যে যেহেতু আমি একটু ছবি আঁকতাম, দেয়াল চিত্র আমাকে তৈরি করতে হতো। আমাদের ওখানে আজাদ ভাই ছিলেন সাংবাদিক, তিনি আবার আমাদের ওই গ্রুপের একজন লিডার ছিলেন। তিনি আমাকে দায়িত্ব দিতেন দেয়াল চিত্রের অঙ্গসজ্জাগুলি আমাকে করতে হবে। এই ধরনের আমি টুকটাক করতে করতে শিক্ষা গ্রহণ করি। থেকে আমি দত্ত হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করি। ম্যাট্রিক পাস করার পর আমি ঢাকায় চলে আসি। ঢাকা আজিমপুর কলোনিতে আমার বড় ভাই থাকতেন, 76B আমার মনে আছে নামটা। ওখানে আমি থাকতাম। তারপরে ভাই তো আমাকে শিক্ষা জীবনে বললেন যে না, ওকে গ্র্যাজুয়েশন ডিগ্রি নিতে হবে অন্য লাইনে। চারুকলার ব্যাপারটা কেউ তত উৎসাহ দিতেন না। তবে আমার মা না করলেও চুপ থাকতেন, মানে অতটা ডায়েরি না করতেন না। এমনিভাবে আবার চারুকলার জীবন শুরু করার জন্য আমি প্রথম মানে আমাদের তখন চারুকলাতে ভর্তি হই। চারুকলা তখন প্রথম ডিগ্রি স্থাপন হয়। আমি হলো সেকেন্ড ব্যাচ। হামিদ খান উনি ছিলেন ফার্স্ট ব্যাচ, কালিদাস কর্মকার উনি ছিলেন ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচে আমরা ছিলাম। আমার সাথে আমার মনে আছে আমি যখন ভর্তি হই তখন আমার ইন্টারভিউ বোর্ডে ছিলেন আব্দুল স্যার। তিনি আমার এত বিচক্ষণ মনে হয় ওনাকে, যে ওনাদের এত জ্ঞান, তুমি কীভাবে ওনারা বুঝতে পারেন। আমি যখন ইন্টারভিউ দিলাম তখন আমাকে বললো যে তুমি কি কন্টিনিউ করতে পারবা, শক্ত আছে। আমি বললাম না স্যার, পারবো। তারপর ঠিক আছে, তোমার শখ যখন আছে আমি নিয়ে নিচ্ছি, কিন্তু ধরে থাকতে হবে। ধরে থাকার প্রশ্নটা কিন্তু অন্যভাবে। উনি ঠিকই বুঝতে পেরেছেন যে আমার বাসায় একটা প্রেশার আছে। এইটা আমার কাছে অবাক লাগে যে এই যে ওনাদের আধ্যাত্মিক একটা দৃষ্টিভঙ্গি, এটা না হলে হয়তো এত বড় শিল্পী হতে পারতেন না। যাই হোক, তারপরে আমি ভর্তি হয়ে
তখন আমার বন্ধু ছিল যেমন মাহমুদুল হক, শিল্পী আলভি, আব্দুল মতিন, এরকম অনেকেই আমরা বেশ অনেকেই ছিলাম। তখন একটি মাত্র পাকিস্তানি মেয়ে ছিল আমাদের সাথে, আর সবই আমরা এভাবে ছিলাম। আর সেকেন্ড ইয়ারে আমরা এসে পেলাম নেপালের এক ফ্রেন্ড মনোজ কুমার দত্ত। তো এইভাবে আমার সেখানে শিক্ষা জীবনটা শুরু হলো। আমার মনে আছে আমরা ওখানে কাজ করতে করতে রাতের বেলা আমি, তারপরে রেজাউল করিম, টেলিভিশনে রেজাউল করিম, আমার একসাথে আমরা রাতের স্টেশনে যে চলে আসতাম, প্র্যাকটিস করতাম। তারপরে শুক্রবার দিন হলে তখন তার বাইরে খাবার পাওয়া যেত না, আমরা টিফিন বাক্সের মধ্যে খাবার দিয়ে দিত। সেই খাবার টিফিন বাক্সে দিয়ে একটা বড় রেডিও ছিল, সেটা নিয়ে আমরা এই বিভিন্ন জায়গায় চলে যেতাম। যেমন ধরুন আশেপাশে বাসে যতটুকু আওয়াজ, এইভাবে যে আমরা আমাদের এই কাজগুলি শুরু করি। এভাবে আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়লাম। তখন আর্থিক দিকে আমার একটু অনুকূল ছিল, বাসার সাপোর্টটা একটু কমিয়ে দিল, যেহেতু আমি চারুকলা করি। তো আমার মনে আছে আমি এমন করতাম যে আমাদের যে বিল্ডিং ছিল আজিমপুর কলোনি, ওই বিল্ডিংয়ের সিঁড়িঘরগুলি প্রশস্ত ছিল। আমি রাতে 11টার পর সবাই যখন ঘুমিয়ে পড়তো, আমি ওখানে বসে বসে বাইরে আমার একটা ফেরিওয়ালা ছিল, সে পটারি বিক্রি করতো। আমি তার পটারিগুলি নিয়ে এসে ওখানে আঁকতাম, ছবি এঁকে তারপরে সকালের মধ্যে ওটা ডেলিভারি, ওখান থেকে কিছু পয়সা পেতাম। আর চারুকলার থেকে আমার একটা স্টাইপেন্ড ছিল। সব কিছু মিলিয়ে আমি আগিয়ে যেতে থাকলাম, যেহেতু আর্থিক একটু অনটন হয়েই গিয়েছিল, তাদের সাপোর্ট আমি কম পেতাম। যাই হোক, এখানে আমার বড় ভাবিরও অনেক দান আছে, কারণ ভাবি অনেক সময় চুরি করে আমাকে টাকা দিতে, যাতে আমি পড়া চালিয়ে দিতে পারি। এমনিভাবে আমি আপনার ওখানে মানে 3 ডিগ্রি পাস করার পর আমি যখন একটু চাপের মুখে হলাম, তখন বাধ্য হয়ে আমি নাইটে ভর্তি হয়ে গেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তাই তো ওখানে আমি নাইট চালালাম, যেখানে চারুকলা চালাতে মানে মাঝামাঝি সময় আমি একটা অফার পেলাম বিসিক ডিজাইন সেন্টারে। ওইখানে আমি যোগদান করলাম। ইতিমধ্যে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঠ শেষ হয়ে গেল, আমি ওখান থেকে একটা ডিগ্রি পেয়ে গেলাম। এসে পরবর্তী স্টেজটা প্রি ডিগ্রির পরে যে ডিগ্রির জন্য আমি নতুনভাবে আমার চারুকলায় ভর্তি হয়ে এখানে আমার শিক্ষা জীবন শুরু করলাম। আমার ওইভাবেই ছিল যে আমি ইভিনিং পার্টটা আমি ওখানে ক্লাস করতাম, মর্নিং শিফটটা আমি চাকরির ক্ষেত্রে করতাম। এভাবে আমার সম্পূর্ণ ক্লাসটাই শেষ করতে পেরেছি আমি। ফলে আমি চারুকলার থেকে ডিগ্রি প্রাপ্ত হই এবং জগন্নাথ থেকে সেখান থেকেও একটা ডিগ্রি পাই। চারুকলায় পাস করেছেন? চারুকলা পার্টটা আমি ওখানকার নাইটে পড়ার পরে এসে পাস করেছেন কত সালে? এদের সাথেই না, আমার এখানে একটা গ্যাপ হয়েছে, যেটা হলো আমাকে ওই সময় এটা গ্যাপটা পরে হলো আমাকে ওই একটা পার্ট ছেড়ে দিতে হবে। প্রি ডিগ্রি পাস করার পর গ্যাপ দিয়ে পরে এসে আবার ডিগ্রি লিখতে আমি করতাম। আচ্ছা, সেই ব্যাচে আমার সাথে ছিল আলম, তারপরে আপনার তারপরে সুকুমার দত্ত, এরা আমার আলম কি টেলিভিশনে ছিল আলমগীর, আলমগীর। এরা আমার সাথে আমার ক্লাসে ছিল। তখন অবশ্য একটা জিনিস ছিল, আমি ভর্তি হয়েছিলাম সিরামিক্সে। আমি ডিগ্রিটা, আমাদের একটা প্রভিশন ছিল প্রি ডিগ্রি সামগ্রিক বিভাগ পাস করার পর যে কেউ একটা স্পেশালাইজ আইটেম দিয়ে সে পড়তে পারবে, সেই হিসাবে আমি ডিগ্রিটা সিরামিক্স ডিপার্টমেন্টে করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা আইভি আপাকে পেয়েছিলাম, এরকম কয়েকজন ছিল। আমাদের স্টুডেন্ট কম ছিল,
তবুও আমাকে আমার স্যার মোস্তফা স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। তারই সহযোগিতায় আমি হয়তো ডিগ্রিটা পাশ করে আপনি কি পাশের ইয়ার কি আইবিএ পদের সাথে? হ্যাঁ, ওনাদের সাথে ছিল। পরবর্তী চাকরি জীবনে আমি প্রথম শিল্প সংগ্রাহক হিসাবে যোগদান করি। শিল্প সংগ্রাহক হিসাবে করার ফলে আমার একটা বিরাট সুযোগ ছিল যে আমার কাছে মনে হয় একটা গোল্ড মাইন বেসিক ডিজাইন সেন্টার। কেন আমাকে দিয়ে সব খরচ দিত, আমি সব নিয়ে গ্রামে গ্রামে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রায় বড় ডিস্ট্রিক্টগুলি টোটালি কভার করেছি এবং সে অঞ্চলে যে সমস্ত শিল্পকর্ম ছিল, শিল্পীরা ছিলেন, তাদের সাথে যতটুকু পেরেছি যোগদান করে তাদের কাছ থেকে শিল্প সংগ্রহ করেছি এবং সেই নমুনাগুলি আমি বিসিকে জমা করেছি। বিসি শিল্প সংগ্রহ ডিপার্টমেন্টের একটা বিরাট শোরুম ছিল, সেখানে একটা জমা করা হতো। এবং তারপরে এখানের যে শিল্পকর্মগুলি এগুলির উপরই রিসার্চ জব করা হতো। পরবর্তীতে আমি এই পোস্টের থেকে পরে আমি প্রচার ও গবেষণা অফিসার হিসাবে পদোন্নতি পাই। আপনি কি তখন কি কামরুল হাসান ছিল ওখানে? কামরুল হাসান ছিল। তো কামরুল হাসান সাহেব আমাকে প্রথম দিকে, যেহেতু আমি একটু শহরে শহরে ভাব বেশি ছিল, সেই জন্য উনি একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলেন যে আমি গ্রামের কাজগুলি করতে পারবো কিনা। কিন্তু আমি যখন এই কাজগুলি সফলতার সাথে করলাম, আমার এই কাজই কিন্তু আমাকে প্রমোশন দিয়েছে। এবং আমার একটা টার্গেট ছিল, যেহেতু উনি আমাকে একটু নেগেটিভ অ্যাটিটিউড ছিল, আমি ওভারকাম করবই এবং ইনশাল্লাহ আমি ওভারকাম করতে পেরেছি। এটা আমার একটা গর্ব এবং এবং কামরুল হাসান স্যারই একদিন আমাকে আমার একটা সংগ্রহ দেখে, আমি মহেশখালীর থেকে এমন একটি সাইজ বাঁশ তখন বাংলাদেশের অনেক অঞ্চলে মানুষ দেখেনি, যেটা গবেষণামূলক কাজ করার জন্য আমি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। ওটা দেখে উনি আমাকে বলেছিলেন, হ্যাঁ তুমি তো আমাকে তাক মেরে দিয়েছ। তারপরে আমি ওনার গুড বুকে আসলাম এবং আস্তে আস্তে উনি আমাকে অনেক তারিফ করলো। এবং আমার মনে আছে ওনার এই যে সরা, আমি ওনাকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক সরা, কালার, আপনার হাড়িপাতির, তারপরে আপনার পটচিত্র, তারপরে সোলার চিত্র, এই যে ফোক জিনিসগুলি এগুলি সংগ্রহ করে এনে ওনাকে আমি প্রথমে দেখাতাম এবং উনি অত্যন্ত খুশি হতো। নকশিকাঁথা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের প্রথম যে স্ট্যাম্পে একটা নকশিকাঁথার ছবি মুদ্রণ করা হয়েছিল, ছবিটা ছিল একটা গাছের দুপাশে পাখি। এটা হলো একটা কাঁথার মধ্যে করা। এই কাঁথাটা আমারই সংগ্রহ করা এবং আমি এটা সংগ্রহ করেছি আপনার ফুলতলা, খুলনা থেকে।